গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমার আছে জল, তৃতীয় পর্ব। আলিম ওসমান সাহেবের সামনে তার প্রিয় গ্লাসটি রাখল। লম্বা গ্লাস, জার্মান ক্রিস্টালের অপূর্ব গ্লাস। এই গ্লাস ছাড়া অন্য কিছুতেই তিনি তৃপ্তি পান না। ওসমান সাহেব স্পষ্ট একটা সুখের নিঃশ্বাস ফেললেন। আলিম মনে করে এনেছে। আলিম দ্বিতীয়বারে একটা বাটিতে এক গাদা বরফ নিয়ে এলো। আরে তুই বরফ পেলি কোথায়? আসার সময় নেত্রকোনা থেকে বিশ্বের বরফ কিনলাম। বলিস কি, গলে নাই? কাঠের গুঁড়া দিছি চারদিকে, তবু গলছে, এখন আছে অল্প। আলিম খুব সাবধানে হোয়াইট হর্সের বোতল খুলে হুইস্কি ঢালল। ওসমান সাহেবের পেগ সাধারণ পেগের চেয়ে একটু বড়। আলিম মাপটা জানে, তবু অন্ধকারে কিছু বেশি পড়ল। অন্য সময় হলে ধমকে দিতেন, আজ কিছু বললেন না। বরফের ব্যাপারটা তাকে অভিভূত করেছে। তো দাঁতের ব্যথা কী অবস্থা? ব্যথা আছে, রেহানার কাছ থেকে নিয়ে 3টে অ্যাসপিরিন খা, ব্যথা কমে যাবে। আলিম কথা বলল না। ওসমান সাহেব দরাজ গলায় বললেন, তোর এখানে থাকার দরকার নেই, যা শুয়ে পড়। স্যার আপনি ঘরে বসেন, বাইরে ঠান্ডা। বাইরেই ভালো। শোন আলিম, 2টো পানির বোতল আর কিছু বরফ দিয়ে যাস। আচ্ছা। আলিম চলে যেতেই বিদ্যুতের মতো ওসমান সাহেব দিলুর ধাঁধার রহস্য ভেদ করলেন। অত্যন্ত সহজ উত্তর, বরফ। 10 পানিকে প্রথমে জমিয়ে বরফ করতে হবে, তারপর সেই বরফের টুকরোটি হাতে করে যেখানে যাবা সেখানে যেতে হবে। ওসমান সাহেব গভীর আনন্দ বোধ করলেন। নীলগঞ্জ ডাকবাংলোটি তার কাছে হঠাৎ করে বড় প্রিয় হয়ে গেল। যেন তিনি জীবনের সবচেয়ে বড় পাওয়াটি এই ডাকবাংলোয় পেয়ে গেলেন। যেন তার আর কিছু পাওয়ার নেই। জীবনের সমস্ত স্বাদ পূর্ণ হয়েছে। দিলু একটি কম্বল গায়ে জড়িয়ে উঠে এসেছে। শীতে কাঁপছে অল্প অল্প। কী রে দিলু, তুমি এখানে বসে কী করছো? কিছু করছি না, বসে আছি। আমার ঘুম আসে না বাবা, তোমার সঙ্গে একটু বসি। বস। হুইস্কি খাচ্ছ না? মা জানলে খুব রাগ করবে। ওসমান সাহেব একটি হাত মেয়ের পিঠের উপর রাখলেন। দিলু হালকা স্বরে বলল, বাবা, 4 চামচ দিয়ে 1 চামচ খেয়ে দেখি, আমার খুব খেতে ইচ্ছে করছে। ওসমান সাহেব একবার ভাবলেন বলবেন, যা 1 চামচ খা। বলতে পারলেন না। দিলু বলল, তোমার শীত করছে না? করছে। তোর মা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে, শুধু আমরা দুজন জেগে আছি। জায়গাটা কেমন লাগছে? ভালো। পুকুরটা দেখেছিস? বিরাট পুকুর, তাই না? এরকম একটা বাড়ি আমাদের থাকলে খুব ভালো হতো, তাই না বাবা? পেছনে বিরাট একটা পুকুর থাকবে, সামনে থাকবে প্রকাণ্ড সব রেন্টি গাছ। এগুলো রেন্টি গাছ নাকি? কে বলেছে? জামিল ভাই বলেছেন। দিলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, তারপর খুব হালকা গলায় বলল, আপা আজ আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। আমরা সবাই কখনো কখনো খারাপ ব্যবহার করি। কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়। আমি তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। করি? তুমি বলো। ঘুমোতে যাও দিলু। দিলু উঠে পড়ল। ওসমান সাহেবের হঠাৎ মনে হলো, আরে তাই তো, ধাঁধার উত্তরটা তিনি জানেন, এটা দিলুকে বলা হলো না। উঠে গিয়ে ডাকবেন নাকি? কিন্তু তার উঠতে ইচ্ছে হচ্ছে না। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। গাছে জোনাকি পোকা জ্বলছে নিভছে। শীতল উত্তরি হাওয়া। ওসমান সাহেব চতুর্থ পেগটি ঢাললেন। অনেক বেশি পড়ে গেল। অন্ধকারে অনুমান ঠিক হয় না। দিলু ঘুমিয়েছে নিশাতের সঙ্গে। প্রকাণ্ড একটা খাট। খাটের নিচে আলো কমিয়ে হারিকেনটা রাখা। ঘরময় আবছা অন্ধকার। পায়ের দিকে জানালার একটা কাঁচ ভাঙা। সে ভাঙা গলে শীতের হাওয়া আসছে। 2টি কম্বল আছে গায়ে, তবু শীত মানছে না। দিলু নিশাতের দিকে আরও একটু সরে এলো। নিশাত শীতল স্বরে বলল, গায়ের ওপর এসে পড়ছো কেন দিলু? সরে শো, এত ঘেঁষাঘেঁষে আমার ভালো লাগে না। দিলু অনেকখানি সরে গেল। পাশের ঘরে বাবু কাঁদছে। বিড়বিড় করে কী সব যেন বলছে, বোঝা যাচ্ছে না। দিলু বলল, আপা,
বাবু কাঁদছে। কাঁদছে কাঁদুক, ওকে এখানে নিয়ে এসো না, অনেক জায়গা তো। ভ্যান ভ্যান করিস না, চুপ করে থাক। দিলুর চোখ ভিজে উঠল। এমন বাজে করে কথা বলে কেন আপা? কি করেছে সে? কিছুই তো করেনি, শুধু বলেছে বাবু কাঁদছে। এটা বলা কি দোষের? দিলু কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে ফেলল। সেখানে গাঢ় অন্ধকার, বাবুর কান্নার শব্দ সেখানে যাচ্ছে না। অন্ধকার দিলুর ভালো লাগে না। অন্ধকারে তার মৃত্যুর কথা মনে পড়ে। দাদিজান মারা গিয়েছিলেন রাত 9টায়। সবাই যখন কান্নাকাটি করছে তখন হঠাৎ কারেন্ট চলে গেল। কি ভয়াবহ অবস্থা! সবাই কান্না থামিয়ে মোমবাতি মোমবাতি বলে চেঁচামেচি শুরু করলো। দিলু বসেছিল সোফায়। হঠাৎ তার মনে হলো দাদিজান যেন উঠে আসছেন তার দিকে। কি অবস্থা! ভাগ্যিস বাবা তখন লাইটার জ্বালিয়ে দিলুর পাশে এসে বসলেন। নিশাত মৃদুস্বরে ডাকল, দিলু, ঘুমিয়ে পড়েছিস? দিলু জবাব দিল না। নিশাত কম্বলের ভেতর হাত ঢুকিয়ে দিলুকে কাছে টানল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। এত অভিমানী হয়েছে কেন? নিশাতের ইচ্ছা হলো দিলুকে ডেকে তুলে খানিকক্ষণ গল্পগুজব করে। সে আবার ডাকল, এই দিলু, এই পাগলি। দিলুর ঘুম ভাঙল না। নিশাত ছোট্ট একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর ঠিক তখনই জামিলের হাসির শব্দ শোনা গেল। কি আশ্চর্য! অবিকল কবিরের মতো ঘর কাঁপিয়ে হাসি। জামিল ভাই তো এরকম কখনো হাসে না। তার সব কিছুই মাপা, এবং কোনো কিছুর সঙ্গে কবিরের কোনো মিল নেই। তবু আজ এরকম মিল পাওয়া গেল কেন? নাকি সব মানুষের মধ্যেই অদৃশ্য কোনো মিল আছে? রাত বাড়ছে, বাবু কাঁদছে না। চারদিকে শুনশান নীরবতা। নিশাত হাত বাড়িয়ে দিলুকে কাছে টানল। দিলু ঘুমের মধ্যেই কাঁদছে। কোনো মিষ্টি স্বপ্ন দেখছে হয়তো। কতদিন হয়ে গেল নিশাত কোনো মিষ্টি স্বপ্ন দেখে না। নিশাত খুব ভোরে জেগে উঠল। অন্ধকার তখনও কাটেনি। পূবের আকাশ লাল হতে শুরু করেছে। ঘন কুয়াশা চারদিকে। নিশাত দরজা খুলে বেরিয়ে এলো। মাথার যন্ত্রণা আর নেই, শরীর ঝরঝরে লাগছে। প্রচণ্ড খিদে। এত ভোরে নিশ্চয় আর কেউ জাগেনি। নিশাত টুথব্রাশ হাতে বারান্দায় হাঁটতে লাগলো। এত সুন্দর বাড়ি, রাতে ঠিক বোঝা যায়নি। নিশাত হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে চলে এলো। প্রকাণ্ড পুকুরটি চোখে পড়ল তার। কুয়াশার জন্যে পুকুরটি পুরোপুরি দেখা যায় না, মনে হয় বিশাল সমুদ্র। পানি দেখলেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। নিশাত এগিয়ে গেল। এই ভোরে পাতলা একটা উইন্ডো ব্রেকার পরে বাঁধানো ঘাটে সাব্বির বসে আছে। তার পাশেই স্ট্যান্ড ক্যামেরা বসানো। নিশাত বলল, এত ভোরে ক্যামেরায় কার ছবি তুলছেন? কুয়াশার ছবি। আপনার জ্বর সেরে গেছে? হ্যাঁ। নিশাত সিঁড়ি বেয়ে শেষ পর্যন্ত নেমে গেল। হাত বাড়িয়ে পানিতে আঙুল ডুবালো। তার ধারণা ছিল পানি বরফ শীতল হবে, কিন্তু তেমন ঠান্ডা নয়। আপনি যেমন বসে আছেন ঠিক তেমনিভাবে বসে থাকুন, আমি আপনার একটা ছবি তুলব। অনুমতি প্রার্থনা নয়, যেন আদেশ। নিশাত বলল, মুখে টুথব্রাশ ঝুলতে থাকবে? হ্যাঁ থাকুক। আপনি হাত দিয়ে পানি স্পর্শ করছেন, এটাই আমার ছবির থিম। সাব্বির ক্যামেরা হাতে কয়েক ধাপ নেমে এলো। নিশাতের কি রাগ করা উচিত? না বলা উচিত? এভাবে আমি ছবি তুলি না। কিন্তু নিশাত রাগ করতে পারছে না। কেন পারছে না সেও এক রহস্য। সাব্বির বলল, আজ ঘুম ভাঙার পর থেকেই মনে হচ্ছিল ছবির জন্য একটা ভালো কম্পোজিশন পাবো। আপনি ছবি ছাড়া আর কিছু ভাবতে পারেন না? ভাবতে পারি হয়তো, কিন্তু ছবির কথা ভাবতেই ভালো লাগে। নিশাত হাসতে হাসতে বলল, আপনার মাথার মধ্যে শুধু কম্পোজিশন ঘুরে, তাই না? সাব্বির তার জবাব দিল না, ক্রমাগত ছবি তুলতে লাগলো। পানিতে হাত ডুবিয়ে বসে রইল নিশাত। সে একটা ব্যাপার লক্ষ্য করলো, সাব্বির অন্য ফটোগ্রাফারদের মতো নয়। অন্য ফটোগ্রাফাররা বলতো, একটু বাদিকে ফিরুন, একটু হাসুন, মাথাটা একটু উপরে তুলুন, শাড়ির আঁচলটা টেনে দিন। সাব্বির কিছুই বলছে না, শুধু ছবি তুলছে। নিশাত হাসতে হাসতে বলল, এত ছবি তুলছেন, একটা তো ভালো হবেই। সবসময় হয় না। 36টি ছবির মধ্যে যার একটি ভালো হয়
সে একজন বড় ফটোগ্রাফার। আপনি একজন বড় ফটোগ্রাফার? হ্যাঁ। নিশাত লক্ষ্য করল সে হ্যাঁ বলেছে খুব জোরের সঙ্গে, যেন সে মনে প্রাণে কথাটা বিশ্বাস করে। সাব্বির বলল, যে ছবিটি দিয়ে আমি প্রথম নাম করি তার কথা শুনতে চান? বলুন। ছবিটির নাম সরলতা, ইনোসেন্স। সাব্বির সহজভাবেই নিশাতের পাশে বসল, যেন দীর্ঘদিনে পরিচিত কেউ পাশাপাশি বসেছে। আমি তখন থাকি নর্থ ডাকোটায়। একবার রুজভেল্ট ন্যাশনাল পার্কে বেড়াতে গিয়েছি। একা একা গভীর বনে ঢুকে পড়লাম। সেখানে দেখলাম ছোট্ট একটা জলা জায়গা, চারদিকে বড় বড় সব উইলি গাছ। উইলি গাছের ছায়া পড়েছে পানিতে। অপূর্ব পরিবেশ, এবং সেই অপূর্ব পরিবেশে অল্পবয়স্ক একটি মেয়ে লাঞ্চ বক্স হাতে নিয়ে বসে আছে। ওর বন্ধুটি বোধ হয় কাছেই কোথাও গেছে। আমি মেয়েটিকে বললাম, তোমার কয়েকটি ছবি তুলতে চাই। সে সঙ্গে সঙ্গে রাজি। আমি বললাম, তুমি কি ঘুমিয়ে পড়বার মতো একটি ভঙ্গি করতে পারো? সে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। অসংখ্য ছবি তুললাম, কিন্তু মনে হলো কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে। ছবিটি অসম্পূর্ণ। ঠিক তখনই একটি বুনো প্রজাপতি এসে বসলো লাঞ্চ বক্সে। তৈরি হয়ে গেল ছবি, বিখ্যাত ছবি। বুনো প্রজাপতি আবার কি? সব প্রজাপতি তো বুনো। পোষা প্রজাপতি আবার আছে নাকি? ওই প্রজাপতিটির পাখায় কোনো রং ছিল না, কালো কালো দাগ। কাজী বুনো প্রজাপতি বলছি। আপনি কি ছবিটি দেখতে চান? আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসছি। সাব্বির সিঁড়ি বেয়ে উঠে গেল। সাব্বিরকে নিশাতকে আগে ভালো করে লক্ষ্য করেনি নাকি? বেশ লাগছে একে। মনে হচ্ছে এর মধ্যে ভান নেই। শুধু কথাবার্তা নয়, চোখের দৃষ্টিও বেশ স্বচ্ছ। মেয়েদের মতো বড় বড় চোখ। না, কথাটা ঠিক না। সব মেয়েদের চোখ বড় বড় নয়, বরং বলা উচিত মেয়েলি চোখ। পুরুষ মানুষকে এত বড় বড় চোখ মানায় না। না, এটাও ঠিক হলো না। সাব্বির সাহেবকে তো ভালোই মানিয়েছে। নিশাত বেশ আগ্রহ নিয়ে ছবির বইটির জন্য অপেক্ষা করতে লাগলো। যেন এই আগ্রহ থাকাটা ঠিক নয়, এটা অন্যায়। এত চমৎকার একটা ফটোগ্রাফির বই নিয়ে সাব্বির ফিরবে নিশাত আশা করেনি। সে দুবার বলল, এই বইয়ের সব ছবি আপনার তোলা? হ্যাঁ, ব্যাক কভারে ফটোগ্রাফের ছবি থাকে, দেখুন না। আপনি তো বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, আমি মোটামুটি বিখ্যাত। ওই দেশে অনেকেই আমাকে চেনে। নিশাত পাতা উল্টাতে লাগলো। অপূর্ব সব ছবি, মন খারাপ করিয়ে দেবার মতো ছবি। 53 পৃষ্ঠায় ওই ছবিটি আছে, দেখুন। ওই ছবিটি দিয়ে আমি ফটোগ্রাফির জগতে প্রথম এন্ট্রি পাই। নিশাত 53 পৃষ্ঠা খুলে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। ছবিটি ভালো লেগেছে? হ্যাঁ, কিন্তু মেয়েটির গায়ে কোনো কাপড় ছিল না, এই কথা আপনি আগে বলেননি। ওকে এইভাবে বনে বসেছিল? হ্যাঁ। এবং আপনি ছবি তুলতে চাইতেই রাজি হয়ে গেল? কোনো আপত্তি করলো না? না, কোনো আপত্তি করেনি। ওই মেয়েটির নাম কি? নাম জানি না, ছবির জন্য মেয়েটির নামের কোনো প্রয়োজন নেই। আমার মেয়েটির নাম জানতে খুব ইচ্ছুক হচ্ছে। সাব্বির হেসে ফেলল। রোদ উঠে গেছে, কুয়াশা মিলিয়ে যাচ্ছে। কেমন চমৎকার লাগছে চারদিক। নিশাত নরম গলায় বলল, এই বইটি আমার কাছে থাকুক? থাকুক। নিশাত উঠে পড়ল, নিচু স্বরে বলল, যাই। সাব্বির বলল, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। দয়া করে রাগ করবেন না বা মন খারাপ করবেন না। এমন কি কথা যে আমি রাগ করব? সাব্বির অত্যন্ত স্পষ্টভাবে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললে কম বলা হবে। আমার আরও কিছু বলা উচিত, কিন্তু আমি গুছিয়ে কিছু বলতে পারছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ভালো লাগার ব্যাপারটা আপনার মাকে বলতে পারি। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। ঘাটের ধাপ ভেঙে উপরে উঠে এলো। আপা, তুমি এখানে? আমি সারা বাড়ি তোমাকে খুঁজছি। কেন? দিলু হাত নেড়ে নেড়ে বলল, আমরা সবাই মিলে শিকারে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? শিকারে। বালি হাঁস মারবো আমরা। এসো তাড়াতাড়ি, নাস্তা খেয়ে নাও। রোদ বেশি করা হলে হাঁস পাবো না। বাবু কোথায় রে? জানি না কোথায়। তোমার জ্বর নেই তো? না। তোমাকে এত সুন্দর লাগছে কেন আপা? সুন্দর, সেজন্য সুন্দর লাগছে। নিশাত হাসল। আজকের দিনটি চমৎকারভাবে শুরু হয়েছে। কুয়াশা নেই, ঝকঝকে রোদ উঠেছে। আকাশ চৈত্রের আকাশের মতো ঘন নীল।
আহ, চমৎকার একটি দিন। শিকারে যাবার প্রোগ্রাম হঠাৎ করেই হয়েছে। নীলগঞ্জ থানার ওসি সাহেব সকালবেলা একটা দোনালা বন্দুক আর একগাদা ছড়া গুলি নিয়ে উপস্থিত। স্যার, শিকারে যাবেন নাকি? বড়গাঙ্গের চরে বালিহাঁস পড়েছে। কাদামতো একটা গুলি করতে পারলে 20-25টা পাখি পড়বে। বলেন কি? স্যার, একটা স্পিডবোটের ব্যবস্থা করেছি। ওসমান সাহেব বহুদিন পর উৎসাহিত বোধ করলেন। শিকার করা অনেক দিন হয় না। শেষ শিকারে গিয়েছিলেন প্রায় 5 বছর আগে। ওসি সাহেব, তাহলে তো তাড়াতাড়ি রওনা হতে হয়। জি স্যার, চাটা খেয়ে রওনা দেব। কি বলেন ওসি সাহেব? ঠিক আছে স্যার। ওসমান সাহেব ব্যস্ত হয়ে ওঠেন। দীর্ঘদিন পর রক্তে যৌবনের উত্তেজনা অনুভব করেন। থানার ওসির মতো একজন অধ্যস্তন অফিসারকেও হঠাৎ বন্ধুস্থানীয় মনে হয়। ওসি সাহেব, জি স্যার। দিনটাও আর শিকারের জন্য ভালো। কুয়াশা নেই, কিছু নেই। না স্যার, কুয়াশা থাকলেই ভালো। পরিষ্কার দিন শিকারের জন্য না। একটু তাড়াতাড়ি করা দরকার স্যার। প্রথমে ঠিক হয়েছিল সবাই যাবে। পাখি শিকার হোক না হোক নৌকা ভ্রমণ হবে। কিন্তু সাব্বির যেতে রাজি হলো না। তার নাকি শিকারে তেমন উৎসাহ নেই। রেহানাও থেকে গেল, কারণ বাবুর গা গরম হয়েছে। সকালে একবার বমি করেছে। রেহানা ধরেই নিয়েছিলেন নিষাদ বাবুকে রেখে যাবে না। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন নিষাদ দিলুর মতোই উৎসাহ নিয়ে শ্বাস করছে। অনেকদিন পর তার চোখ জ্বলজ্বল করছে। স্পিডবোটটি আহামরি কিছু নয়। দেশি নৌকার 12 হর্স পাওয়ারের একটা মেশিন বসানো। বসবার জায়গা নেই, চারদিক ভেজা। এটা বোধ হয় মাছ আনা নেওয়া করে। মাছের বোটকা গন্ধ। তবু দিলুর ভীষণ ভালো লাগছে। সে বসেছে জামিলের পাশে। বেনি দুলিয়ে দুলিয়ে ক্রমাগত গল্প করছে। ওসমান সাহেব হাসি মুখে বললেন, মেয়েটা তো বড্ড বকবক করতে পারে। সবাই হেসে উঠল। দিলু মোটেও অপ্রস্তুত হলো না। প্রায় সঙ্গে সঙ্গেই তার এক বান্ধবীর গল্প শুরু করলো। তার নাম লিনা, কিন্তু সবাই তাকে ডাকে বকলিনা, কারণ সে বকের মতো মাথা নিচু করে হাঁটে। দিলু মাথা নিচু করে ব্যাপারটা দেখালো। ওসমান সাহেব বললেন, আয় মা, তুই আমার পাশে বসে গল্প কর। কিন্তু দিলু নড়ল না। সে জামিলের পাশেই বসে রইল। বড়গাঙের চর পর্যন্ত স্পিডবোট নিয়ে যাবার উপায় নেই, পানি কম। তাছাড়া বটবট শব্দ হচ্ছে। শব্দে পাখি উড়ে যাবে। ওসি সাহেব বললেন, এখান থেকে যেতে হবে পায়ে হেঁটে। অসুবিধা তো হবে না স্যার? না, অসুবিধা কি? খানিকটা পানি ভেঙে যেতে হবে। বেশি পানি? জি না স্যার, খুব বেশি হলে হাঁটু পানি। জুতো খুলে ফেলেন। ওসমান সাহেব জুতা খুলে ফেললেন। দিলু জুতা খুলল। ওসি সাহেব অবাক হয়ে বললেন, তুমিও যাবে নাকি খুকি? জি। কষ্ট হবে, একটু পরে রোদ উঠবে কড়া। উঠুক। ওসমান সাহেব বললেন, শখ করে এসেছে, চলুক। নিষাদ, তুই যাবি নাকি? আমি হাঁটু পানি ভেঙে যাব? পাগল হয়েছ বাবা? দিলু বলল, চলো না পা, আমি তো যাচ্ছি। তোমার ভালোই লাগবে। এখানে বসে থাকতে আমার ভালো লাগছে। ওসমান সাহেব বললেন, একা একা বসে থাকবি, খারাপ লাগবে না? একা একা থাকবো না, জামিল ভাই থাকবেন। কি জামিল ভাই? আমাকে একা ফেলে নিশ্চয় আপনি পাখি শিকারে যাবেন না, নাকি আপনিও যেতে চান? না, আমি আছি। রোদের তাপ বাড়ছে। মিষ্টি গন্ধ উঠে আসছে মাঠ থেকে। এ অঞ্চল বেশ নির্জন। মাঝে মাঝে দুই একটা মাছ ধরার নৌকা শুধু যাচ্ছে। নৌকায় বসে থাকা লোকজন তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু খুব একটা অবাক হচ্ছে না। স্পিডবোট নিয়ে শহরের লোকজন হয়তো প্রায় এদিকে শিকারে আসে। নিশাত হাত বাড়িয়ে হাসি মুখে বলল, জামিল ভাই, এ কি সেই বিখ্যাত কাশফুল? তবে এখনও ফুল ফোটেনি, সময় হয়নি। কই, তেমন কিছু তো লাগছে না। বাতাসে যখন ঢেউয়ের মতো ওঠানামা করে তখন ভালো লাগে। তুমি কি বোটেই বসে থাকবে না নামবে? চলুন নামি। হিল পরে হাঁটা যাবে তো? হিল পরে এসেছো? হ্যাঁ, দেখছেন না কত লম্বা লাগছে আমাকে। জামিল ঠিক বুঝতে পারছে না। নিশাদকে খুব খুশি খুশি মনে হচ্ছে। সাজগোজের মধ্যেও যথেষ্ট যত্নের ছাপ। ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে। নিশাদ বলল, গ্রাম নদী এইসব কিন্তু আমার কাছে তেমন এক্সাইটিং মনে হয় না। জামিল বলল, এক একজনের দেখার ক্ষমতা এক এক রকম। সাব্বির সাহেব যা দেখে মুগ্ধ হবেন, তুমি হয়তো তা দেখে মুগ্ধ হবে না। তাছাড়া
সাব্বির ভাইকে আপনার কেমন লাগে? চমৎকার। ভদ্রলোক অল্প সময়ের মধ্যে আমাকে দারুণ ইমপ্রেস করেছে। একটি লোক দেখলাম যার মধ্যে কোনো ভান নেই। নিশাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বলল, এত তাড়াতাড়ি একটা ডিসিশনে আসা ঠিক না। আপনি মানুষ সম্পর্কে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে চলে আসেন। নিশাত খুব সাবধানে পা ফেলে এগুতে লাগলো। জামিল বলল, জুতা পরে তোমার হাঁটতে কষ্ট হচ্ছে, জুতা খুলে ফেলো। খালি পায়ে হাঁটবো? হ্যাঁ, খারাপ লাগবে না, শুকনো পথঘাট। নিশাত হিল খুলে ফেলল। খালি পায়ে হাঁটতে তার ভালোই লাগে। খুশি খুশি গলায় বলল, ফ্লাক্সটা নিয়ে এলে ভালো হতো, কোথাও বসে চা খাওয়া যেত। শাড়ি পরা ৮-৯ বছরের একটা বাচ্চা মেয়ে কোত্থেকে হঠাৎ এসে উদয় হয়েছে, চোখ বড় বড় করে দেখছে। নিশাত বলল, এই, তোমার নাম কি? মেয়েটি জবাব দিল না। বাড়ি কোথায় তোমার? মেয়েটি হাত বাড়িয়ে যেদিকে দেখল সেদিকে কোনো ঘর বাড়ি নেই। জামিল ভাই, মেয়েটিকে হারিয়ে গেছে নাকি? না, ওরা হারাবে না, গ্রামের মেয়ে, সমস্ত অঞ্চল ওদের খুব ভালো করে চেনা। নিশাত, কোন দিকে যেতে চাও? চলুন এই গাছটার নিচে বসি। কি গাছ ওটা? বিরাট বড় তো। শিমুল গাছে এত বড় বড় কাঁটা থাকে নাকি? থাকে। জামিল সিগারেট ধরালো। নিশাত হ্যান্ডব্যাগ থেকে সানগ্লাস বের করে চোখে পড়ল। হালকা স্বরে বলল, একটা হাসির গল্প বলুন তো। দিলুকে রোজ কী সব গল্প বলেন দেখি, এবার আমি একটা শুনি। দিলুকে হাসির গল্প বলি না, দিলুকে বলি ভূতের গল্প। ভূতের গল্প শুনতে চাইলে বলতে পারি। নিশাত খিলখিল করে হেসে ফেলল। তার হাসি দেখে ছোট্ট মেয়েটাও হাসতে শুরু করলো। জামিল নিজেও হাসল। না জামিল ভাই, বলুন একটা হাসির গল্প, দেখে আপনি আমাকে হাসাতে পারেন কি না। হাসাতে পারলে কি দেবে? আপনি আগে বলুন, তারপর দেখা যাবে। টেলিফোনে খুঁটি বসানো হচ্ছে, সারাদিন ধরে কাজ চলছে। সন্ধ্যাবেলা ইঞ্জিনিয়ার সাহেব কাজ দেখতে এলেন। জিজ্ঞেস করলেন, তোমরা কটা খুঁটি পুঁতলে? ওরা বলল, স্যার 12টা। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, মন্দ না, 12টা খারাপ না। তারপর গেলেন অন্য একটা দলের কাছে। তোমরা কটা পুঁতলে? ওরা বলল, স্যার 1টা। ইঞ্জিনিয়ার রেগে আগুন, এত কম? ওই দল তো 12টা পুঁতল। দলের সর্দার বলল, আমাদের কাজ আর ওদের কাজ, ওদের খুঁটির সবটাই মাটির উপর, আর আমাদেরটা দেখুন, মাটির উপর আছে 4 আঙুল, সবটাই ঢুকিয়ে দিয়েছি। নিশাত গল্প শুনে হাসল না, গম্ভীর হয়ে বলল, এই গল্পটা জামিল ভাই আপনি আমাকে ইচ্ছে করে বললেন। ইচ্ছে করে বলবো কেন? গল্পটা বাবুর আব্বার। হ্যাঁ, আমি কবিরের কাছ থেকে শুনেছি। এটা একটা চমৎকার গল্প, তাই তোমাকে বললাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সব কিছুতে তুমি একটা উদ্দেশ্য খোঁজো কেন? নিশাত উঠে দাঁড়ালো। চলুন বোটে ফিরে যাই। ফেরার পথে কেউ কোনো কথা বলল না। ছোট্ট মেয়েটি আবার পেছন পেছনে আসছে। খুব কৌতূহল মেয়েটির। ছোট্ট শাড়িটা পরেছ খুব গুছিয়ে। শাড়ির রং গাঢ় সবুজ, তার মধ্যে লাল পাড়। জামিল বলল, নিশাত, তুমি কি লক্ষ্য করেছ বেশিরভাগ গ্রামের মেয়ের শাড়ির রং সবুজ? না, আমি লক্ষ্য করিনি। গ্রামই দেখিনি, গ্রামের মেয়ে দেখব কোথায়? গ্রামের মেয়েরা যে সবুজ শাড়ি পরে এটাও কিন্তু প্রথম নোটিস করে কবির। তার ধারণা এরা সবুজ দেখতে দেখতে সবুজ রঙের প্রতি একটা উইকনেস জন্মিয়ে ফেলে। আমার ধারণা কিন্তু তা নয়। আপনার কি ধারণা? আমার ধারণা সবুজ রঙের কাপড় ময়লা কম হয়, সেজন্য এরা সবুজ কাপড় পরে। আপনার ধারণাটাই প্র্যাকটিক্যাল, কিন্তু হঠাৎ করে আপনি রঙের প্রসঙ্গ আনলেন কেন? জামিল কিছু বলল না, স্পিডবোটে উঠে বসল। স্পিডবোটের ড্রাইভার রোদের মধ্যে পা মেলে দিব্যি ঘুমোচ্ছে। নিশাত ফ্লাক্স খুলল। চা দেবো জামিল ভাই? দাও। চায়ের সঙ্গে আর কিছু? কেক আছে, নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। নিশাত 1 পিস কেক বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল। সে নিল না, পিছিয়ে গেল অনেকখানি। জামিল বলল, এ ভিখিরি নয়, কারো কাছ থেকে কিছু নেওয়া এর অভ্যাস নেই। আপনি চট করে সব কিছু বুঝে ফেলেন কিভাবে? জামিল হাসল। ঠিক তখনই পরপর 2টি গুলির শব্দ হলো। ওরা পাখি পেয়েছে কিনা কে জানে। স্পিডবোটের ড্রাইভার চোখ কষলে উঠে বসল। শিকারীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। নিশাত অবাক হয়ে দেখল তার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। আশ্চর্য, এত পাখি! যারা ডাকছে কর্কশ গলায়, শুনতে ভালো লাগে না।
ওরা কোথায় যাবে? নিরাপদ কোনো জায়গায় যাবে, তারপরও সেখানেও শিকারীরা যাবে, সেখান থেকেও এদের উড়ে যেতে হবে। নিশাত তাকিয়ে রইল। জামিল বলল, সমস্ত জীবজন্তু ও পশু পাখি জীবনের বেশিরভাগ সময় কেটে যায় নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে গিয়ে। মানুষের জন্য এটা সত্যি, আমরাও নিরাপদ আশ্রয় খুঁজি। মাস্টারি করতে করতে বক্তৃতা দেওয়া আপনার অভ্যাস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এবং আপনি মনে করেন জগৎ সংসারের সমস্ত রহস্য আপনি বুঝে ফেলেছেন। না, তা বুঝিনি, তবে বুঝতে চেষ্টা করি। তোমার মতো চোখ বন্ধ করে থাকি না। জামিল একটা সিগারেট ধরালো, নিজে হাত বাড়িয়ে ফ্লাক্স থেকে চা ঢাললো। তার ভাব দেখে মনে হচ্ছিল সে বড়সড় একটা বক্তৃতা দেবে, কিন্তু জামিল তেমন কিছুই করল না। সিগারেট টানতে টানতে আকাশের দিকে তাকিয়ে রইল। স্পিডবোটের ড্রাইভার নেমে গিয়ে ছোট মেয়েটির সঙ্গে আলাপ জুড়ে দিয়েছে। এতক্ষণ যে মেয়ে একটি কথাও বলেনি, তার মুখে এখন খই ফুটছে। তোর নাম কি? ফুলি। তোর বাপের নাম কি? কসির শেখ। কোন গ্রাম? আতরা, মিয়াবাড়ি। ভাই বোন কয়জন? 6 জন। নিশাত খুব মন দিয়ে ওদের কথাবার্তা শুনছে। এই মেয়েটি এতক্ষণ চুপ করেছিল কেন? জামিল ভাই, বলো। এই মেয়েটি এতক্ষণ কোনো কথাবার্তা বলেনি, কিন্তু দেখুন ওই লোকটির সঙ্গে কেমন গল্প জড়িয়ে দিয়েছে। জামিল কোনো উত্তর দিল না। জামিল ভাই, আপনি কি আমার উপর রাগ করেছেন? না, রাগ করিনি। রাগ করতে হলে একটা অধিকার থাকতে হয়। তোমার উপর আমার সেরকম কোনো অধিকার নেই। দিলুর উপর আছে? হ্যাঁ আছে, ওর সঙ্গে আমি কিন্তু প্রায়ই রাগ করি। আপনারা কী নিয়ে এত কথা বলেন? যা মনে আসে তাই বলি, ওর সঙ্গে তো আর হিসাব করে কথা বলতে হয় না। নিশাত গম্ভীর ভঙ্গিতে বলল, আমার কিন্তু মনে হয় ওর সঙ্গে আপনার সবচেয়ে সতর্ক করে কথাবার্তা বলা উচিত। কেন? এই বয়সে মন অন্যরকম থাকে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? পারছি। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চান? চাই। নিজেকে দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। তার মানে? দিলুর মতো যখন তোমার বয়স ছিল তখন তুমি আমার প্রতি অন্যরকম ধারণা পোষণ করতে। এসব আপনি কি বলছেন? স্কুল ছুটির পর কদিন এসেছো আমাদের বাড়িতে, মনে আছে? কেন? আপনি এখন কেন এসব পুরনো কথা তুলছেন? জামিল চুপ করে গেল। দেখা গেল শিকারীরা ফিরে আসছে। ওসি সাহেবের হাতে কয়েকটা হাঁস। ওদের জবাই করা গলা দিয়ে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। দিলু ওসমান সাহেবের শরীরে ভর দিয়ে পা টেনে টেনে হাঁটছে। জামিল বলল, কি হয়েছে দিলু? পায়ে কাটা ফুটেছে। শিকার কেমন লাগলো? ভালো না। ওসমান সাহেব উল্লাস বোধ করছিলেন। তার চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্নই নেই। ওসি সাহেব বললেন, স্যার, কাল আবারও যাব নাকি? চলেন যাই, নতুন কোনো স্পটে চলেন। স্যার, যেতে হবে কিন্তু আরও সকালে। সবচেয়ে ভালো হয় যদি শেষ রাতে উঠতে পারেন। উঠব, শেষ রাতে উঠব, নো প্রবলেম। ওসমান সাহেব নীলগঞ্জ থানার ওসি সাহেবের উপর অত্যন্ত প্রসন্ন বোধ করেন। ওসি সাহেব, রাতে খান আমাদের সঙ্গে। জি না স্যার, জি না। দিলু বসে নিশাতের পাশে। গাছের গুঁড়িতে বসে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করে, এই নাম কি তোমার? ফুলি। বাহ, কি সুন্দর নাম, ফুল থেকে ফুলি। ছোট্ট মেয়েটি ফিক করে হেসে ফেলল। দিলু বলল, সাবির ভাই থাকলে এই মেয়েটির ছবি তুলতে বলতাম। কি সুন্দর মেয়ে, দেখেছো আপা? নিশাত জবাব দিল না। দিলু বলল, গ্রামের মেয়েরা কি সুন্দর হয়, বড় মায়া লাগে। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমার আছে জল, 3য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।